প্রতি ক্লাসে আমরা একটা পরীক্ষা নেওয়ার মাধ্যমে একটু ট্রাই করার চেষ্টা করেছিলাম যে আপনাদের সবকিছু কাজ হয় কিনা। তো সেদিক থেকে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে একটু বুঝিয়ে বিষয়গুলো ভাবে আপনাদের মাথায় ঢোকানো। তো সেই চেষ্টায় আমরা প্রতি ক্লাসে পরীক্ষা নেওয়ার চেষ্টা করেছিলাম। দুইটা মডেল টেস্টের মাধ্যমে একসাথে একটা পরীক্ষা নেওয়ার চেষ্টা করেছি গত ক্লাসে। আজকে ফাইনালি আবার আজকে পরীক্ষার মাধ্যমে আমরা আমাদের এই কোর্সটা শেষ করতে যাচ্ছি। তার আগে আমরা বেশ কিছু প্রশ্ন উত্তর দেখে নিই যে আজকের পরীক্ষায় ছিল। ওকে, প্রথমে আমরা চলে যাই এই পাশে সহচর্যতে। ওকে, সহচর্য, এই সহচর্য শব্দটি গঠিত হয়েছে কিসের মাধ্যমে? ধাতু যুগে। ধাতু যুগে এটা হয়। ধাতু মানে হচ্ছে ক্রিয়াপদের মূল অংশ। ক্রি, স্থা, ধ্রি, মুচ, স্ফ্রিজ, এগুলো কোনো কিছু দিয়ে হয়নি, ধাতু দিয়ে হয়নি। সমাস যুগে সমাস মানে অনেকগুলো শব্দের মিলন, অনেকগুলো পদের মিলন বা একটা বাক্য থেকে পদ। সহচর্য সেটা হয়নি, সন্ধিত নাই। এটা কোত্থেকে হয়েছে? প্রত্যয় থেকে। কিভাবে? আমরা জানি প্রত্যয় মানে হচ্ছে একটা মূল অংশের সাথে যখন এক্সট্রা কিছু যুক্ত হয়, এক্সট্রা কিছু যুক্ত হয় শেষে, ওটাকে বলে প্রত্যয়। তো সেদিক থেকে মূল শব্দ হচ্ছে সহচর। মূল শব্দ হচ্ছে সহচর। মূল শব্দ হচ্ছে সহচর। এই এক্সট্রা যে জটা যুক্ত হয়েছে এটা হচ্ছে প্রত্যয়। এক্সট্রা যে জটা যুক্ত হয়েছে এটা হচ্ছে প্রত্যয়। কোনটি তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ? তদ্ধিত প্রত্যয় যুক্ত হয় একটা মূল শব্দের সাথে। গন্তব্য, এর মূল অংশ হচ্ছে গম, এটা ক্রিয়ামূল, সো এটা তদ্ধিত প্রত্যয় হবে না। ফোটার মূল অংশ হচ্ছে ফুট, এটাও ক্রিয়ামূল, সো এখানে কৃত প্রত্যয় আছে, তদ্ধিত প্রত্যয় নাই। হাসির মূল শব্দ হচ্ছে হাস, সো এটার মূল অংশ ক্রিয়ামূল, এটা কৃত প্রত্যয় আছে, তদ্ধিত প্রত্যয় না। দৈনিক, দৈনিকের মূল শব্দ হচ্ছে দিন, তাহলে এখানে যে এক্সট্রা ইটা আছে এটা হচ্ছে প্রত্যয়। মূল শব্দের সাথে যেটা থাকে এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। কোন শব্দটি প্রত্যয় যুগে গঠিত? নির্ভয়, নির্ভয় মূল শব্দ হচ্ছে ভয়, শুরুতে নির, এটা উপসর্গ। ভন ভন, এটা দ্বিরুক্ত শব্দ। ভালো মন্দ, ভালো ও মন্দ, এটা হচ্ছে সমাস, দ্বন্দ্ব সমাস। ভৌগোলিক, মূল শব্দ হচ্ছে ভূগোল, এক্সট্রা হচ্ছে ইক, প্রত্যয় যুগে গঠিত। সৃষ্টির, প্রকৃতির প্রত্যয়। সৃষ্টির মূল শব্দ হচ্ছে সৃজ, সৃজ যোগ টি। সৃষ্টি, সৃজন, স্রষ্টা, সৃষ্ট, এগুলোর মূল অংশ হচ্ছে সৃজ। গন্তব্যের প্রকৃতি প্রত্যয় কি? গন্তব্য, গত, গতি, এগুলোর মূল অংশ হচ্ছে গম, গম যুক্তব্য, গম যুক্তব্য। কোনটি প্রত্যয়যুক্ত শব্দের উদাহরণ নয়? মানে এখানে কোনটা প্রত্যয় দেওয়া হয়নি? যেমন সাংবাদিক, এটা হচ্ছে সংবাদ থেকে, সংবাদ যোগ ইক, প্রত্যয় গঠিত। হতভাগিনী, হতভাগা যোগ ইনি, প্রত্যয় দিয়ে হয়েছে। প্রাণী, প্রাণ যোগ ইন, প্রত্যয় দিয়ে হয়েছে। ঘর বাড়ি, ঘর ও বাড়ি, এটা সমাস দিয়ে হয়েছে। ক্রিয়া বিশেষের উদাহরণ কোনটি? ক্রিয়া বিশেষ্য মানে হচ্ছে যেগুলা কাজের নাম বুঝায়, কাজের নাম। কাজের নামের মধ্যে আছে পড়া, খাওয়া, যাওয়া, আসা, এগুলো হচ্ছে কাজের নাম। তিনি গেলে কাজ হবে, তিনি গেলে কাজ হবে, কি অর্থে বসছে? তিনি গেলে কাজ হবে, এটা হলো সম্ভাবনা। কারো কাছে মনে হচ্ছে সম্ভাবনা, এটা হচ্ছে সাপেক্ষতা। যদি এমন হইতো, যদি এমন হতো যে তিনি গেলে কাজ হতে পারে, তিনি গেলে কাজ হতে পারে, এটা সম্ভাবনা। কিন্তু যদি বলতে তিনি গেলে কাজ হবে, এটা হলো সাপেক্ষতা, মানে শর্ত। এটা হচ্ছে সাপেক্ষতা বা শর্ত, যে কাজটা হবে, শর্ত কি? তিনি গেলে। এই বয়স তবু নতুন কিছু তো করে, তবু, তবু হচ্ছে একটা অব্যয়, তবু হচ্ছে একটা অব্যয়। এই বয়স তবু নতুন কিছু তো করে, তবু হচ্ছে একটা অব্যয়, তবু হচ্ছে একটা অব্যয়। কাজল কালো, কাজল কালো সঠিক ব্যাসবাক্য। কাজল কালো, কাজল হচ্ছে একটা বিশেষ্য, কালো হচ্ছে একটা বিশেষণ। বি বিন, বি বিন, তাহলে এটা উপমান। আর যদি উপমান হয় তখন আমরা ন্যায়টা মাঝখানে রাখি। কাজলের ন্যায় কালো, কাজলের ন্যায় কালো। নিচে কোনটি মধ্য পদলোপী কর্মধারায়? মধ্য পদলোপী কর্মধারায় মানে মাঝখান থেকে একটা পদ লুপ্ত হওয়া, মাঝখান থেকে একটা পদ লুপ্ত হওয়া, মাঝখান থেকে একটা পদ লুপ্ত হয়ে যাওয়া, মাঝখান থেকে একটা পদ লুপ্ত হয়ে যাওয়া। তাহলে ঘর থেকে ছাড়া, এখানে থেকে বাদ যাচ্ছে, বাট থেকে তো একটা বিভক্তি, এটা তৎপুরুষ। অরুণের মতো রাঙা, তুলনা বোঝাচ্ছে,
উপমান কর্মধারায়। ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী, ব্যাপিয়া ব্যাপ্তি বোঝাচ্ছে, এটা ব্যতিক্রমী অর্থে দ্বিতীয় তৎপুরুষ। হাসি মাখা মুখ, এখানে মাঝখান থেকে মাখা একটা পদ বাদ যাচ্ছে, মধ্যপদবর্তী কর্মধারায়। সেতার, সেতারটা হচ্ছে বহুব্রী সমাস। সেতার, দশানন, চৌচালা এগুলো হচ্ছে সংখ্যাবাচক বহুব্রী, সংখ্যাবাচক বহুব্রী। লোকান্তর শব্দটি কোন সমাসার্থ? লোকান্তর হচ্ছে মিথ্যা সমাস। সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, পদের মিলন, একপদীকরণ। দুর্ভিক্ষের সঠিক ব্যাসবাক্য কি? ভিক্ষার অভাব। দুর্ভিক্ষ মানে ভিক্ষার অভাব, দুর্ভিক্ষ মানে ভিক্ষার অভাব, দুর্ভিক্ষ ভিক্ষার। ওকে, দেখেন এখানে 1 থেকে 10, 18 থেকে 23 কারো প্রশ্ন আছে? থেকে 10, 18 থেকে 23 কারো প্রশ্ন? স্যার দুর্ভিক্ষটা কোন সমাস হবে? দুর্ভিক্ষের মধ্যে মূল শব্দটা কি বলেন তো? ভিক্ষ। মূল শব্দ হচ্ছে ভিক্ষ মানে ভিক্ষা, আর শুরুতে আছে উপসর্গ। শুরুতে উপসর্গ থাকলে ওটা কি হয়? অব্যয়ীভাব সমাস। ঠিক আছে, এটা হবে অব্যয়ীভাব সমাস। 9টা একটু বলুন না। আবার বলেন 9 নাম্বার। হ্যাঁ হ্যাঁ। তিনি গেলে কাজ হবে, তাহলে কাজটা হবে, শর্তটা কি? তিনি যদি যান। তাহলে এটা হচ্ছে মূলত শর্ত বোঝাচ্ছে, এটা শর্ত বোঝাচ্ছে। যখন শর্ত বোঝায় ওটাকে আমরা সাপেক্ষ বলতে পারি। সাপেক্ষ আর শর্ত একই কথা, সাপেক্ষ আর শর্ত একই কথা। স্যার সম্ভাবনার একটা উদাহরণ দিলে হয়তো ভালো। তিনি গেলে কাজ হতে পারে, তিনি গেলে কাজ হতে পারে। কার্য পরস্পরের উদাহরণ একটু দিতে পারেন? কার্য পরম্পরা, এটা হচ্ছে একটার জন্য একটা হওয়া। 4টা বাজলে ছুটি হবে, 4টা বাজলে ছুটি হবে, এটা হচ্ছে একটা কাজের নিয়ম। ঠিক আছে, কোন কাজের নিয়ম হইলে কার্য পরম্পরা। ওকে, তারপরে আমরা চলে যাই পাশে, কতটুকু দেখেছি 10 পর্যন্ত। ওকে, 11তে যাই। দুর্ভাগ্যবশত দেশ আবার নানা সমস্যা জালে আবদ্ধ হয়েছে। এই দুর্ভাগ্যক্রমে, সৌভাগ্যক্রমে, বাস্তবিক, মূলত, বিশেষত, এগুলো ছিল বাক্যের বিশেষণ। এগুলো হচ্ছে বাক্যের বিশেষণ। সে সকাল থেকে যাই যাই করছে, এই যাই যাই হচ্ছে একটা অবস্থা। কাকে মডিফাই করছে? করছে কে, কেমন করছে? যাই যাই করছে। যখন ক্রিয়ার অবস্থা বুঝাবে তখন তাকে বলি আমরা ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ। কোনটি করণ কারকে শূন্য বিভক্তি? করণ কারক মানে কোনো কিছু সাহায্যে কাজ করা। আগে আমরা দেখি যে এখানে করণ কারক কোনটা আছে, এরপর শূন্য বিভক্তিতে যাই। ডাক্তার ডাকো, এখানে করণ নাই, সহায়তা বোঝাচ্ছে না। মুষলধারে বৃষ্টি পড়ছে, এখানে কোনো সহায়তা বোঝাচ্ছে না। গাড়ি স্টেশন ছেড়েছে, এখানে কোনো সহায়তা বোঝাচ্ছে না। ঘোড়াকে চাবুক মারো, এখানে সহায়তা বোঝাচ্ছে। কি মারো? না। কি দিয়ে মারো? চাবুক দিয়ে মারো। এই চাবুক হচ্ছে করণ কারক, এবং চাবুকে কোনো কিছু নাই, কোনো কিছু না থাকা মানে শূন্য বিভক্তি। তিলে তৈল হয়, তিলের মধ্যে হয় না, তিল থেকে হয়, তিল থেকে হয়, তিল থেকে তৈল হয়। হচ্ছে অপাদানের সপ্তম। এ আছে, এই মানে সপ্তম। বাঘে ভয় পায়, ভাগ কি হবে? বাঘ হবে অপাদান। আমরা পড়েছিলাম কোনো কিছু থেকে ভয় আসলে, কোনো কিছু থেকে ভয় আসলে, কোনো কিছু থেকে ভয় আসলে সেটা অপাদান। মেঘে বৃষ্টি হয়, কি হয়? বৃষ্টি হয়। আমি জানি অনেকে এটা অপাদান দিয়েছে, কিন্তু অপাদান হচ্ছে মেঘ। যদি মেঘ বলতো, যদি মেঘ বলতো তাহলে আপনি বলতে পারতেন যে মেঘ থেকে। এখানে বলেছে বৃষ্টি, কি হয়? বৃষ্টি হয়। কারণ জিজ্ঞাসিব জনে জনে, কাকে জিজ্ঞেস করব? জনে জনে। কাকে জিজ্ঞেস করব? জনে জনে, কর্ম। কাকে জিজ্ঞেস করব? জনে জনে, কর্ম। উপমিত কর্মধারয় সমাস কোনটা? আমাদের এখানে যে 4টা শব্দ আছে, নিষ্কালো, মিশির ন্যায় কালো, দোয়াতের কালির ন্যায় কালো, এটা হচ্ছে উপমান। চাল কুমড়া, চালে জন্মানো কুমড়া, মধ্য পদলোপী কর্মধারায়। বিষাদ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু, রূপক কর্মধারায়।
ফুলকুমারী, কুমারী ফুলের ন্যায়, বিশেষ্য প্লাস বিশেষ্য। কোন সমাসে পূর্বপদে বিভক্তি লোপ পায়? পূর্বপদে বিভক্তি লোপ পায় তৎপুরুষ সমাসে। দলছুট, দলছুট কোন সমাস? দল থেকে ছুট, পঞ্চমী তৎপুরুষ, পঞ্চমী তো নাই, তাহলে আমরা দিতে পারি অপাদান। অপাদান মানে পঞ্চমী, থেকে, হইতে থেকেছি। অলোক তৎপুরুষ, বিড়াল চোখা, এখানে বিভক্তি না, এটা হবে না। সোনার বাংলা, এখানে র বিভক্তি আছে, এটাই উত্তর। দেশে বিদেশে হবে না, কারণ দেশে বিদেশে অলোক ঠিক আছে, কিন্তু এটা দুইটাই প্রাধান্য পাচ্ছে। অলোক দ্বন্দ্ব। গায়ে হলুদ, এটাও অলোক এ আছে, কিন্তু এটা নতুন অর্থ বোঝাচ্ছে, অলোক বহুব্রী। হাতাহাতি কোন সমাস? হাতাহাতি হচ্ছে বহুব্রী সমাস, ব্যতিহার বহুব্রী। স্বর্ণমণ্ডিত, স্বর্ণ দিয়ে মণ্ডিত, স্বর্ণ দিয়ে মণ্ডিত, দ্বারা দিয়ে কর্তৃক, তৎপুরুষ। 92, 92, দ্বন্দ্ব হয়, নিত্য হয়। 11 থেকে 17, 24 থেকে 30, কারো কোনো প্রশ্ন? 11 থেকে 17, 24 থেকে 30, কার কার প্রশ্ন আছে বলেন? ওকে, নো প্রবলেম। আমি বললাম যে এগুলো একটু ভালোই পেরেছেন। তাহলে বলেন, একটাও ভুল হয়নি এমন কেউ আছেন? একটাও ভুল হয়নি? আচ্ছা, ওকে, একটা ভুল, একটা ভুল মাত্র। ওকে, দুইটা ভুল। জি স্যার, আমি আছি। দুইটা ভুল, ফারহানা আপু, সোরাব আর হচ্ছে জুয়েল ভাই, 3 জন। ওকে, অনেক ভালো করেছেন। তাহলে 3টা ভুল, 3টা ভুল, 4টা ভুল। আমি স্যার একটা মানে বুঝতে ভুল হয়েছে, যেটা ওই যে হর্ষই হয়েছে না, যে নয় আমি শুনছি, বুঝেছি যে ওইটা হবে, মানে কোনটি প্রত্যয় যোগে, যে কারণে আচ্ছা, 9টা খেয়াল করেনি। আচ্ছা, ঠিক আছে। অন্য কেউ? 4টা ভুল, শাওনের 4টা। স্যার 5টা ভুল হয়েছে। 5টা, 5টা কার কার? আর 5টা। ওকে, সর্বশেষ 6টা ভুল। 6টা ভুল। শারমিনাপুর 6টা ভুল আছে। ওকে, আমরা নর্মালি যে বিষয়টা ইন্ডিকেট করি আর কি, 6টা পর্যন্ত যাই, কারণ 30টা প্রশ্ন তো, 30টা প্রশ্নের মধ্যে আমরা আসলে 24 পাওয়াটাকে বেটার মনে করি, কারণ 80% করলে 24 পর্যন্ত হয়। তো 24 পর্যন্ত যদি মার্ক পেতে পারেন বা 24 পর্যন্ত যদি মার্ক পান, তাহলে এটা অনেক 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 ভালো আছে, মানে অনেক ভালো একটা পজিশন আছে, টেনশন নেওয়ার কিছু নেই। আর যদি এই প্রশ্নে 24-এর কম পান বা গত ক্লাসেও 24-এর কম পান, আজকে একটা অবশ্য 24 না বলে 22 বলা ভালো, যেহেতু প্রত্যয় ছিল, সমাজ ছিল, কারক ছিল, আপনারা অনেকে আসলে প্র্যাকটিসই করেন নাই, সত্যি কথা যেটা আর কি, যা বুঝতেছি পরীক্ষা, এই কারণে আপনারা পরীক্ষা দিয়েছেন মাত্র 13 জন। ওকে, 13 জন, ক্লাসে আছেন আপনারা 15 জন, তাহলে অনেকে তারা পরীক্ষা দিচ্ছে, তারা ক্লাসও করছে না, পরে রেকর্ড দেখতে, কারণ তারা বিজি। আর সবচেয়ে বড় কথা, ভারত পাকিস্তানের খেলা হচ্ছে, আমি নিজেও খেলা দেখছিলাম, সত্যি কথা বলতে। যাই হোক, তো যদি 24-এর নিচে হয়, তাহলে আপনাকে আবারও একটু স্লাইড গুলো দেখে নিতে হবে, এটা বেটার। আর যদি 24 বা তার চেয়ে বেশি পেয়ে থাকেন অলরেডি, তাহলে আলহামদুলিল্লাহ আপনি যথেষ্ট ভালো পজিশনে আছেন। গত ক্লাসে একবার বলেছি, আবার একটু মনে করিয়ে দিচ্ছি, চাকরি বা এই রকম প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো আছে, সেগুলোতে টোটাল মার্কের 50% পেলেই হয়। টোটাল মার্কের 50% ওখানে আপনি পেলেও আমি চাই বাংলায় আপনি 80 আপ পান, 80%-এর বেশি। 80%-এর বেশি কেন, সেন্ট পার্সেন্ট না, সেন্ট পার্সেন্ট একটু টাফ হয়ে যাবে, কারণ যিনি প্রশ্ন করবেন তারা তো একটা ক্রেডিট আছে, সব প্রশ্ন যদি আপনি পেয়ে যান, তাহলে তার প্রশ্ন করার কোয়ালিটি নেই, সিরিয়াসলি এরকম। এই জন্য 80% মার্ক মোটামুটি একটু পড়াশোনা করতে পারা যায়। 9th বোর্ড ব্যাকরণ বই পুরাতনটা, আমাদের লেকচার শিট এবং স্লাইড যেটা আপনার ফোনে আছে বা আমাদের গ্রুপে আছে, এবং এবং সপ্তাহে অন্তত 1 দিন বা 2 দিন 1 ঘন্টা করে হলো 2 ঘন্টা সবগুলো আবার রিভিশন দেয়। এই 3টা বিষয় একটু কন্টিনিউ রাখবেন। যদি হুট করে ছেড়ে দেন, মাথায় কিছুই থাকবে না, কারণ ব্যাকরণটা সম্পূর্ণ প্র্যাকটিস বিষয়। আমরা ব্যাকরণ 38 নম্বর এই ব্যাচে, রবিবার বৃহস্পতিবার 1:30টার ব্যাচ, যেটাকে আমরা সিরিয়াল অনুসারে আপনাদের 38 নম্বর ব্যাচ বলছি। এই 38 নম্বর ব্যাচে আপনারা যারা যুক্ত হয়েছিলেন, আপনাদের সর্বদা অশেষ কৃতজ্ঞতা, আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা প্রথম ক্লাসে আপনাদেরকে জানিয়েছিলাম বা বলেছিলাম, এখনো একটু মনে করিয়ে দিই, হয়তো ভুলে গেছেন, যে আমরা আসলে কিছুই শিখাই না,
সত্যি আমরা কিছুই শিখাই না। আপনারা আসলে যে বিষয়গুলো অনেকটা আগে পড়েছেন ক্লাস 6, 7, 8-এ বা 9, 10-এ একটু ভালো রিহার্সাল দিয়েছিলেন, ওই পড়াগুলাই আপনাদেরকে একটু আমরা স্মরণ করিয়ে দিয়েছি মাত্র। এবং আপনাদেরকে একটু প্রসেস শেখানোর চেষ্টা করেছি যে কোনো টপিক যখন পড়বেন তখন কিভাবে পড়বেন, কিভাবে পড়বেন, কিভাবে পড়বেন, সেটাই আপনাদের মধ্যে তৈরি করে দেওয়ার চেষ্টা করেছি। আরেকটা কাজ যেটা করেছি, আপনাদের অজান্তে আপনাদেরকে একটা সিস্টেমে নিয়ে আসার চেষ্টা করেছি যে কোনটার পরে কোনটা পড়তে হয়, কোনটার সাথে কোনটা রিলেটেড। এই সিস্টেমটা আপনাকে মানে আপনার মনের মধ্যে গেঁথে দেওয়াই ছিল আমার কাজ। আপনারা যারা এখানে রাইট নাও আছেন, আপনাদের কারো কাছে কি মনে হয় যে আগে বাংলা ব্যাকরণ দেখলে, পড়া তো দূরের কথা, দেখলেই যে ভয়টা লাগতো, সেই ভয়টা 30% হলেও কমছে তো কারো? কারো না কারো ভয়টা কমেছে? জি স্যার। ওকে, অন্য কারো? জি স্যার, জি স্যার। বেশি কমেছে জি স্যার। স্যার। এখন কি মাঝে মধ্যে মনে হয় যে হ্যাঁ একবার একটু এটা পড়তে ইচ্ছে করে, বা এটা একটু দেখতে ইচ্ছে করে, বা ওই গাইডের এই টপিকটা একটু দেখতে ইচ্ছে করে? কারণ কি এই ইচ্ছাটা জাগে, পড়ার ইচ্ছাটা, যেটা আগে কখনোই হতো না। আচ্ছা, সো আমি স্যার আপনার এটাই কারণে স্যার দুইটা জিনিস হয়েছে উপকার। একটা হচ্ছে স্যার বাংলা ব্যাকরণ সম্পর্কে ভালো মতো জানাটা স্যার, আরেকটা হচ্ছে রেগুলার পড়াশোনা যেটা স্যার, সেটা আপনার কারণে এটা হয়েছে। রানিং এর মধ্যে আসছে। হ্যাঁ, আমি আসলে জি আপনাদের স্যার। মনে আছে কিনা প্রথম ক্লাসে আমি আপনাদের কাছে ওইটাই প্রমিস করেছিলাম যে আপনাদেরকে হয়তো আমি বাংলায় অনার্স মাস্টার্স করাইতে পারবো না, যেটা আমি দীর্ঘ 5 বছরে করেছি বাংলায় অনার্স মাস্টার্স, যেটা আপনাকে আমি এই 18-19টা ক্লাসে করাইতে পারবো না। কিন্তু আমি যেটা করতে পারবো, আপনার মধ্যে বাংলার প্রতি একটা ভালোবাসা জাগাতে পারবো। এবং এই যে কয়েকজন আমার সাথে আপনার এটা একটা কথা বললেন এই মুহূর্তে, আমি এটা মানে এটা প্রুভড যে আমি হয়তো এটা পেরেছি। আপনার মধ্যে বাংলার প্রতি একটা ভালোবাসা আমি তৈরি করতে পেরেছি। আমি জাস্ট আপনাকে একটা সিস্টেমের সাথে পরিচয় করিয়ে দিয়েছি কিভাবে করতে হয়। দ্যাটস ইট। বলবেন তো আপনি, আমি তো আপনাকে পড়ে দিব না, সত্যি কথা যেটা। এরপরেও যখন কোনো সমস্যায় পড়বেন মেসেঞ্জারে নক দিবেন, আমার তো আছে। আর আমি যদি ইন্টেনশনালি আপনাদের পড়াইনি, তখন আমার কাজ আসলে পড়ানো না, আমার কাজ হচ্ছে আপনাদেরকে জাগানো। আমি এটাই সবসময় মনে করেছি, আমি যদি আপনার মনের মধ্যে শেখার যে দরজাটা, সেই দরজাটাতে যদি একটু নক করে দিতে পারি, আপনাকে যদি সামান্য হলেও জাগাতে পারি, ওই দরজা আপনি খুলতে বাধ্য। এবং আমি বিশ্বাস করি অ্যাজ এ টিচার, আমি যেহেতু আসলে অনেকগুলো কলেজে পড়াই বা পড়িয়েছি, এখনো পড়াচ্ছি, আমি পেশাগত ভাবেও বলা যেতে পারে টিচার, যদি আমার পেশা অন্যরকম অনেকটা আছে। যাই হোক, তো আপনাদের পড়ানোটা আসলে আমার পেশা না, আপনাদেরকে পড়ানোটা আমার নেশা। সন্ধ্যার পরের সময়টাতে আমি আপনাদের টাইম দিই বা অনলাইনে টাইম দিই, এটা আমার পেশা না, এটা আমার নেশা। আমার মনে হয় যে আমি যে দীর্ঘদিন পড়িয়েছি বিভিন্ন কোচিং এ, বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্ল্যাটফর্মে, বা নিজের ক্ষেত্রেও যত পড়িয়েছি, আমি চেষ্টা করি সবার মনের দরজাটা খোলার, শেখার দরজাটা খোলা। এবং আমি মনে করি, বা এটাই সত্যি কথা, একজন শিক্ষক কখনো আপনাকে শিখিয়ে দিবে না, পড়িয়ে দিবে না, সে আপনার শেখা বা আপনার জ্ঞান আহরণের যে স্পৃহা, ইচ্ছা, ওটা বাড়িয়ে দিবে, আপনার শেখার দরজাটা খুলে দিবে। সেই দরজাটা খোলা দিয়ে আপনি অনেক কিছু শিখবেন। এবং আমি এই চেষ্টাটাই করেছি বিগত 19টা ক্লাসে, আপনাদেরকে চেষ্টা করেছি আপনার শেখার স্পৃহাটা বাড়াতে। আমি কিছু শেখাইনি, সো আমি আপনাদের শিক্ষক না, টেনশন নেওয়ার কিছু নেই। তবে যদি ভুল করে কখনো এরকম হয়ে যায় যে আমার কাছ থেকে আপনি কোনো একটা বর্ণ হলেও শিখে ফেলেছেন, একটা শব্দ হলেও শিখে ফেলেছেন, তাহলে আমি আপনার শিক্ষক তুল্য, নট শিক্ষক, শিক্ষক তুল্য। আমি যেহেতু আপনার শিক্ষক তুল্য, সেই সুবাদে আপনার প্রতি আমার একটা ছোটখাটো দাবি থাকতেই পারে, যেটা আমি আপনাকে শিখিয়েছি। হ্যাঁ, আপনি গুরু দক্ষিণা দিয়েছেন, গুরু দক্ষিণার পরেও আপনার প্রতি আমার একটা দাবি থাকবে। সেটা হচ্ছে, এখানে যারা আছেন আপনারা সত্যিই খুব এগিয়ে থাকার মানুষ। যেখানে মানুষজন অপেক্ষা করেছিল সবকিছু খুলো, অফলাইন হোক, পড়বো নে, এই করবো নে, সেই করবো নে, যারা এগুলো চিন্তা করে বসেছিল, আপনারা সেদিক থেকে বসে না থেকে অনলাইনে কোর্স করে হলেও সামনের দিকে এগিয়ে যাওয়ার প্ল্যান করেছিলেন। এই যে প্ল্যানটা আপনারা করেছিলেন, এই প্ল্যানটা আপনাদেরকে সাধুবাদ জানানোর মতো। আপনারা সত্যি এগিয়ে থাকার দল। এবং আল্লাহ তাআলা তাদেরই পছন্দ করেন যারা শুধুমাত্র ভাগ্যের লেখার উপর নির্ভর করে বসে থাকে, তাদেরকে না। যারা ভাগ্য তৈরি করার চেষ্টা করে, যারা পাওয়ার চেষ্টা করে, তাদেরকে আল্লাহ অনেক পছন্দ করেন। এবং ব্যক্তিগতভাবে সেটাই বিশ্বাস করি। আপনার জীবনে কি হবে না হবে সেটা আপনার কপালে লেখা আছে, আপনার বলাতে লেখা আছে, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে। হাত শুধু উপরে তুলে বসে থাকলে হবে না, হাত দিয়ে একটু চেষ্টা করতে হবে। আপনারা সেই চেষ্টাটা করেছেন
এবং আপনারা যদি চেষ্টা করেছেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে একটা ভালো নিয়ামত বা ভালো একটা উপহার দিবে, অবশ্যই দিবে। বিশ্বাস রাখবেন, মনের মধ্যে বিশ্বাস রাখবেন, বিশ্বাস হারাবেন না। মনে রাখবেন, কোন একটাতে অ্যাপ্লাই করেছেন, ভাইবা দিয়েছেন, হয়নি, কোনো সমস্যা নাই, এর চেয়ে ভালো কিছু আপনার জন্য ওয়েট করছে, এর চেয়ে ভালো কিছু আপনার জন্য ওয়েট করছে। আমি খুব ছোট মানুষ, আমি গভর্নমেন্ট জব করি না, আমি আর্মিতে জব করি। আর্মিতে জব করেছি, এই সাথে মানে গভর্নমেন্ট জবের চেয়ে আরো বেশি ফেসিলিটি পাই, ইনশাল্লাহ পাবো আর কি। তা আমি স্কুল কলেজে চাকরি করব বা ঢাকায় থাকবো, এদিক থেকে সবসময় আমি টিকেছিলাম আর কি। না, আমি বড় কোনো মানুষ না, কখনোই না। বাট আমার কাছে মনে হয় যে, আমি ছোট্ট একটা উদাহরণ দিই আর কি। একটা সময় আমি একটা ইংলিশ মিডিয়াম কলেজে অ্যাপ্লিকেশন করেছিলাম আর কি, আমার চাকরি হয়ে গিয়েছিল, আমার লেটারও দিয়েছিল। ওখানে বেতনটা গিয়েছিল নিয়ার অ্যাবাউট প্রায় 65,000 টাকা আর কি, স্টার্টিং স্যালারি। মাসে সপ্তাহে 5 দিন 5 ঘন্টা করে কলেজ ইংলিশ মিডিয়াম। তো যেদিন জয়েন করবো তার 3 দিন আগে ফোন আসলো যে আমাকে তারা জয়েন করাচ্ছে না। কেন যেতে বললো, গেলাম, বললো যে আমি আসলে প্রতিষ্ঠানের চেয়ে পপুলার। সো প্রতিষ্ঠানের চেয়ে পপুলার হইলে এটা নাকি প্রতিষ্ঠানের জন্য ক্ষতি, তাদের চেয়ারম্যান বলেছে। এই জন্য আমার চাকরিটা হলো না, মানে আমার লেটারটা তারা লিখে দিল। আমি তখন খুব মন খারাপ হয়েছিল আমার, যে আমি খুব পপুলার মানুষ বলে আমার একটা বড় জায়গায় চাকরি হইলো না, এটা কেমন হয়ে গেল। কিন্তু আমি আশা ছাড়িনি আর কি। আশা ছাড়িনি বলতে, আমার মন খারাপ প্রথমে হয়েছে, পরে আবার ঠিকই আম্মুর সাথে কথা বলে বা আমার ফ্যামিলির সাথে কথা বলে বলতাম যে না, হয়তো এর চেয়ে ভালো কিছু আমার জন্য ওয়েট করছে। এটা 2018 সালের কথা আর কি। তারপর 2021-22 সালে আল্লাহ আল্লাহ তাআলা আমাকে আরো ভালো একটা গিফট দিয়েছে। আমি এর চেয়ে বেটার একটা চাকরিতে ঢুকেছি, বা এর চেয়ে বেটার স্যালারি আমি পাই আর কি। তা আমি বিশ্বাস করি যে আল্লাহ তাআলা কাউকে আটকে রাখেন। আমি চেষ্টা করেছি, আমি এখনো চেষ্টা করি, চাকরির চেষ্টা করি, সবকিছু শেখানোর চেষ্টা, জানানোর চেষ্টা, বাস্তব জীবনে ফিরে আসার চেষ্টা, মানুষকে একটু তার নিজের উপর বিশ্বাস রাখার চেষ্টাই করি। আপনারা কখনোই আশাহত হবেন না। যে কম্পিটিটিভ এক্সামে আপনারা পরীক্ষা দেন, হোক না হোক, ভরসা হারাবেন না। আল্লাহ আপনার জন্য ভালো একটা রিজিকের ব্যবস্থা করে রেখেছে। আপনাকে চেষ্টা করতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে। শুধুমাত্র নামাজ পড়লে হবে না, একটু পড়ালেখা করতে হবে, পরীক্ষা দিতে হবে, অ্যাটেন্ড করতে হবে, ভাইবা দিতে হবে। আমি ধরে নিলাম আপনারা খুবই ভালো, আপনারা যে বিসিএস পরীক্ষা দিবেন না, 22,000 টাকা স্কেল বা নবম গ্রেড পরীক্ষা দিবেন না, আপনি একটু নিচের দিকে পরীক্ষা দিয়ে, সর্বনিম্ন আমি যেটা ইন্ডিকেট করি, 10ম গ্রেড যেটা আছে আর কি, 10ম গ্রেড 16,000 টাকা স্কেল, বা 12তম গ্রেড যেটা আছে 12,000 টাকা স্কেল, ওখানেও পরীক্ষা দিয়ে। পরীক্ষা দেওয়া একটা এক্সপিরিয়েন্স, পরীক্ষা দেয়া, ভাইবা দেয়া। আপনি জয়েন না করেন, ঠিক আছে, 12,000 টাকা বেসিক, এটা কত আসবে, 20,000 টাকা আসবে, চাকরি করলাম না, ঠিক আছে, আপনি চাকরি করেন না, তো ভাইবাটা দেন। এই যে বড় বড় সচিব, বিভিন্ন কমিশনের চেয়ারম্যান, মহাপরিচালক, ওদের সামনে ভাইবা দেওয়ার স্কিলটা একটা বিশাল ব্যাপার। চেষ্টা করেন। ব্যাংক জব গুলাতে রেগুলার অ্যাপ্লাই করেন, ব্যাংক জবে তার বেশি টাকা লাগে না অ্যাপ্লাই করতে, রেগুলার অ্যাপ্লাই করেন। চাকরি না হোক, আপনি ধরেন আপনি ব্যাংক জব করবেন না, করেন না, আপনি অ্যাপ্লাই করেন, চেষ্টা করেন, ভাইবা পর্যন্ত যান, তাহলে বুঝবেন আপনার পড়াশোনাটা কত এগিয়েছে। শুধুমাত্র জব সলিউশন সলভ করলেই প্রিপারেশন হয় না, শুধু জব সলিউশন সলভ করলে প্রিপারেশন হয়। আপনি রিয়েল পরীক্ষায় রিয়েল সিটে বসে যে এক্সপিরিয়েন্সটা পাবেন, ওইটা দরকার। চাকরি না হওয়ার একটা বিশাল বড় কারণ হচ্ছে ভাইবা। আপনারা হয়তো অনেকে মনে করেন যে ভাইবা কি, চাকরি একটু একটু মার্ক থাকে, এই একটু একটু মার্কই বিশাল ব্যবধান তৈরি করে দেয়। নিজেকে প্রেজেন্ট করা, নিজের উপর বিশ্বাস রাখা, এটা ধর্মীয় ব্যাপার, শুধু চাকরির জন্য জীবন না। আমরা ধরেই নিয়েছি বিসিএস ছাড়া আমাদের জীবন অচল, বিসিএস ছাড়া কোনো ক্যারিয়ারই নাই, বিসিএস ছাড়া জীবনে আর কিছুই নাই। বিসিএস একটা চাকরি, অনলি একটা চাকরি। এই চাকরিটা আপনার স্বপ্ন হইতে পারে না। এই চাকরিটা লাখের উপর মানুষ করেছে, লাখের উপর মানুষ এই চাকরি করেছে কমপক্ষে, বা ফার্স্ট জব করেছে। এটা একটু চেষ্টা করলে আপনিও পারবেন। এটার জন্য জীবন ধ্বংস হয়ে যাওয়া, গার্লফ্রেন্ড চলে যাওয়া, বাপ মা ঘর থেকে বের করে দেওয়া, এরকম কিছুই না। একটা আশা থাকে আর কি, এটা একটা আশা। এই চাকরিটা পাওয়া একটা আশা, স্বপ্ন না, স্বপ্নের মতো কিছু। আপনাকে যদি রাইট নাও জিজ্ঞেস করা হয় যে আপনি তো ম্যাজিস্ট্রেট বা পুলিশের জন্য সবচেয়ে ভালো করে চেষ্টা করছেন, অবশ্যই আপনি 10 জন বিসিএস সৎ প্রশাসন ক্যাডারের লোকের নাম বলেন, 10 জন বিসিএস পুলিশ, মানে মহান পুলিশের নাম বলেন, আপনি জানেন। কেন জানেন না? কারণ আপনার কাছে এই যে বিসিএস যে একটা চাকরি হিসেবে আপনি নেন নাই, আপনি নিয়েছেন একটা পাওয়ার হিসেবে। কুত্তা গরু ছাগলের একটা দল আছে, এরা বুঝায় বিসিএস হলো পাওয়ার। এই পাওয়ারটা আপনি কি করবেন?
প্রতিবেশীর সাথে ঝগড়া করবেন, শত্রুদেরকে জেলে ঢুকাবেন, মানুষের সামনে ভাব নিবেন। পাওয়ারের জন্য বিসিএস নেওয়ার দরকার নাই ভাই। বিসিএস হচ্ছে একটা চাকরি যেটার মাধ্যমে আপনি সরাসরি জনগণের কল্যাণ করতে পারবেন, যেটার জন্য আপনি পৃথিবীতে আসছেন। আপনি পৃথিবীতে আসছেন পাওয়ার দেখানোর জন্য। আমি এরকম 100-রও বেশি মানুষকে চিনি যারা বিসিএস ক্যাডার না, বাট হিউজ পাওয়ার হোল্ড করে, হিউজ পাওয়ার হোল্ড করে। এবং বিসিএস ক্যাডার আমি 100 জনকে চিনি, যেহেতু আমি ঢাকা ইউনিভার্সিটি হলে থাকছি, পলিটিক্স কোর্সে আমি পড়াচ্ছি দীর্ঘদিন ধরে। পাওয়ার দিয়ে জীবন চলে না। আপনি মারা গেলে আপনার নামটা কয়জন স্মরণ করবে মনে করেছেন কখনো এটা? আপনার নামটা মনে করে কয়জন সান্ত্বনা পায় এটা খেয়াল করেছেন? এখন পর্যন্ত আপনার এই যে বয়স 21 থেকে 28 বা 30, কি করেছেন? আপনি কয়জনের মুখে হাসি ফুটিয়েছেন? কয়টা ফ্যামিলির মুখে অন্ন দিয়েছেন? আপনার অনুপস্থিতিতে কয়টা মানুষ আপনার কথা বলে? এটা করেন। বিসিএস একটা চাকরি। বিভিন্ন মন্ত্রণালয়ের যে মহাপরিচালক বলেন, ডিরেক্টর বলেন, এগুলো একটা চাকরি মাত্র। আপনি স্বাধীনভাবে ব্যবসা করছেন, এটাও আপনার জীবনের একটা বড় অর্জন। সো যে যেখানেই থাকেন চেষ্টা করবেন এমন কিছু করার, যখন আপনি থাকবেন না তখন মানুষ আপনাকে মনে করে কিনা এমন কাজ করে যান। আপনি মারা গেছেন কিন্তু আপনার কথা মানুষ স্মরণ করছে, এটা জীবনের সার্থক। আপনি নাই, মানুষ আপনাকে মনে করছে, এটা জীবনের সার্থক। তো আমি যদি আপনাদের একটা বর্ণ বা একটা শব্দ হলো শিখিয়ে থাকি, তাহলে সেই শেখানো থেকে শিক্ষক তুল্য হিসেবে আপনাদের কাছে আমার একটা দাবি থাকবে, সেটা হচ্ছে জীবনে আপনি যেখানেই যান, যে চেয়ারটাতে বসেন, বিজনেস হোক, নিজের প্রতিষ্ঠান হোক, সরকারি চাকরি হোক, বেসরকারি চাকরি হোক, শিক্ষক হোক, বিসিএস ক্যাডার, যে চেয়ারটাতে বসেন, যে কলম দিয়ে লিখেন, যে জুতাটা পায়ে দেন, এই 3টা কনসেপ্ট যেন একটু পথ শিশুদের কাছে যায়, রাস্তায় ঘুমানো রাতের অসহায় মানুষদের কাছে যায়, একটু এতিম বাচ্চাদের কাছে যায়, এবং একটু বৃদ্ধাশ্রমে যেন যায়। মনে রাখবেন 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর কাছে খুব দ্রুত পৌঁছায়। একটা হচ্ছে শয্যাগত রোগী, একটা হচ্ছে এতিম বাচ্চা, আর একটা হচ্ছে রাস্তার অসহায় মানুষ। আপনি হয়তো সবাইকে পাবেন না, রাস্তার অসহায় মানুষকে পাবেন। যে জায়গায় থাকেন একটু চেষ্টা করবেন আপনার জুতাটা, আপনার কলমটা এবং আপনার চেয়ার, আপনার পাওয়ারটা যেন এই শ্রেণীর মানুষদের কাছে পৌঁছায়। টাকা পয়সা আল্লাহ এমনি। আমি কিছু লোয়ার ক্লাস মানুষ দেখেছি, আমি ক্যান্টনমেন্টে থাকি প্রচুর ক্ষেত্রে। এখানে একটা বউবাজার নামে একটা বাজার আছে, ক্যান্টনমেন্ট বাজার নামে একটা বাজার আছে। বউবাজারে আমি একটা লোককে জেনে ভিক্ষে করে, বাট বউবাজার ক্যান্টনমেন্টের পাশে একটা এলাকায় তার 7% জমি আছে, তার টিনের চালার 4 রুমের বাড়ি আছে, সে ভিক্ষে করে কোটি টাকার দাম। আমি একটা লোক গেছি, এই লোকটা মাছ কাটে সপ্তাহে 6 দিন, বিকেল থেকে সন্ধ্যা, প্রতিদিন মাছ কেটে সে 2000 টাকা ইনকাম করে। আর শুক্রবার শনিবার তার ইনকাম হয় 3 থেকে 4000 টাকা একদিন। মানে সে মাছ কেটে মাত্র 1 লাখ টাকা ইনকাম করে। 1 লাখ টাকা। টাকা সবার আছে, সবার মর্যাদা নাই। আপনার মর্যাদা আছে, আপনি পড়াশোনা করেছেন, আপনি যেন অফিসার হবেন বা নিজের মতো কিছু করবেন। টাকা আল্লাহ এমনি দিবে, সৎ মানুষটাকে আল্লাহ টাকা দেয়। মনে রাখবেন যে বড় চাকরিটা আপনি পাইছেন, ব্যবসায় সফলতা পেয়েছেন, এটা আপনার যোগ্যতা তো অবশ্যই, বাট আপনার চেয়েও বেশি নিয়ামকটা হচ্ছে আল্লাহর দেওয়া উপহার। আল্লাহ আপনাকে উপহারটা দিয়েছে, আল্লাহ যেহেতু আপনাকে উপহারটা দিয়েছে, আপনি এটা মানুষকে দিবেন, এটাই আপনার কর্তব্য। আজকে এখন রাত 9:50 বাজে, এই সময়টাতে যে রাস্তায় ঘুমায় আছে, যার জন্ম রাস্তায় হচ্ছে, তার সাথে আপনার তফাৎ কি? আপনি তো একটা ভালো ফ্যামিলিতে বিলং করেন, ভালো ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছেন, কোনো ক্ষুধার কষ্ট হয়, 3 বেলা খাবার পাচ্ছেন, মোবাইল পাচ্ছেন, ইউটিউব পাচ্ছেন, ফেসবুক পাচ্ছেন, জুম পাচ্ছেন, সব পাচ্ছেন। বাট যে রাস্তায় জন্ম নিয়েছে, আল্লাহ তাকে বানিয়েছে, তো তাকে কে? আল্লাহ আপনাকে ভালো রেখেছে মানে আপনি তাদেরকে দেখবেন। আল্লাহ আপনাকে ভালো রেখেছে মানে আপনি তাদেরকে দেখবেন। এটাই ছিল মূল লক্ষ্য। এটা আমরা
আমরা মূল লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি। আমরা একটা চাকরির জন্য জীবন ধ্বংস করে আমরা ফ্ল্যাটের চিন্তায় মরে যাচ্ছি। আপনাদের কাছে আমার দাবি থাকবে যে যেখানেই থাকেন একটা অসহায় মানুষ, বৃদ্ধাশ্রম বা এতিমখানা, সাধারণ যে পথ শিশু আছে তাদের দিকে একটু তাকাবেন। এই সকল মানুষদের দোয়া আল্লাহর কাছে খুব দ্রুত পৌঁছায়। তাদের সেবা করতে পারলেও দেখবেন মনটা অনেক শান্তি লাগছে। কোটি টাকা লাগে না, খুব অল্প টাকাতেই করা যায়। আপনি যে দেখবেন ফুটপাতে স্যান্ডেল বিক্রি করে 20 টাকা 30 টাকা জোড়া স্যান্ডেল, 10 জোড়া কিনে ফেলবেন 300 টাকা দিয়ে, কিনে এতিমখানায় দিয়ে দিয়ে 500, বৃদ্ধাশ্রমের আশ্রমে দিয়ে দেবেন। আপনার মনে হবে কেন স্যার ওখানে নাই? নাই, যেগুলো আছে পায়ে দেওয়ার মতন বিভিন্ন মসজিদে দিয়ে আসবেন। মুসল্লিরা যতদিন ওই স্যান্ডেল করে উজু করবে বা যা কিছু করবে আপনি সব পাবেন। আপনার মধ্যে স্যার মসজিদে কি নাই? তারা ভাইয়েরা আছেন, আপনাকে খুব ভালো করে জানেন কি রকম স্যান্ডেল দেওয়া থাকে পায়ে দেওয়ার জন্য। চাকরি পেয়ে তো বন্ধু বান্ধবকে 2-3 হাজার টাকা খাওয়াই ফেলবেন, তাও সন্তুষ্ট হবে না। চেষ্টা করবেন রাস্তা দুইটা ছোট্ট বাচ্চাকে 15 টাকা দিয়ে 30 টাকা দিয়ে দুইটা ছোট্ট বাচ্চাকে দুইটা আইসক্রিম কিনে, কি সুন্দর হাসি তাদের। এই হাসি আপনার জীবনকে মলিন করবে, আপনার জীবনকে একদম আনন্দিত করে দিবে। বন্ধুর সাথে রেস্টুরেন্টে খাইছেন, বাসায় গেস্ট আসছিল, প্রচুর রান্না করেছেন, কিছু তো বেঁচে গেছে না? সেটা বেঁচে গেছে, এটা ফ্রিজে ঢুকায়েন। বাজারে প্যাকেট পাওয়া যায়, ছোট ছোট প্যাকেট, 2.5 টাকা বা 3 টাকা করে, এরকম 10টা প্যাকেট কিনে নিয়ে আসবেন 30 টাকা, সামান্য একটু ভাত, আর যেগুলো বেঁচে গেছে অন্তত 10টা প্যাকেট হয়ে যাবে ছোট ছোট বাচ্চা। ওই প্যাকেট গুলো নিয়ে রাতে 10টায় বা 8টায় দিয়ে দেবেন, যাদেরকে পান দিয়ে দেন। হাসি ফুটবে, মানুষকে হাসি ফুটাইতে একটু আনন্দ দিতে বেশি দিন লাগে না, বেশি টাকা লাগে না। আপনি 200 টাকা খরচ করলেও 10টা মানুষের মধ্যে হাসি ফুটাইতে পারবেন। কিভাবে? সকালে ভোরে উঠবেন, উঠে হোটেল গুলাতে গিয়ে 10 প্যাক করবেন, 10 টাকা 10 টাকা করে বাজি দিবেন, একটা করে পরোটা নিবেন, এই ছোট্ট একটা পলিথিনে ঢুকিয়ে ভোরবেলা বেরোবেন। এবার কোথায় কোথায় মানুষ ঘুমায় আছে, রোড সাইড অ্যাভেলেবল লোক পাবেন, ওদের মাথার কাছে এটা রেখে দেন, দূরে একটু দাঁড়িয়ে থাকেন, ঘুম থেকে উঠে সেখান থেকে পাশে নাস্তা, কি যে খুশি হবে। এবং 2 হাত তুলে দোয়া করবে যে আল্লাহ যে বান্দাটাই নাস্তা দিয়ে গেছে তাকে তুমি সারা জীবন নাস্তার ব্যবস্থা করে দাও, সারা জীবন খাবারের ব্যবস্থা করে দাও। এই মানুষের দোয়া সবচেয়ে বেশি কাজে লাগবে। আর এই 1000 টাকা খরচ করে হুজুর একটা দোয়া করাইছেন না বিশেষ পরীক্ষার লাগা, কিচ্ছু হবে না। এটা আমি বলছি, কিচ্ছুই হবে না। টাকার বিনিময়ে দোয়া করছো, এটা খাওয়ার বিনিময়ে দোয়া করছো, এটা কিচ্ছু হবে না। সো থিঙ্ক পজিটিভ। যে মানুষগুলা কিছু করতে পারে না, আপনার দায়িত্ব তাদের জন্য করেন। আপনি তাদের জন্য করেন, চেষ্টা করেন, আল্লাহ অবশ্যই আপনাকে ভালো একটা উপহার দেবেন। জীবনে সফল হওয়ার জন্য খালি 18 ঘন্টা বই মুখস্থ করলেই হয় না, একটু আল্লাহ দিকে থাকতে হয়। অনার্স মাস্টার্স করে ফেলেছেন, আই থিঙ্ক সবাই অনেক শিক্ষিত হয়ে গেছেন। আমি অনেক শিক্ষিত, অনেক কিছু করছি, এমফিল করছি, পিএইচডি করছি, আমিও শিক্ষিত। বাট মনে রাখবেন, ধর্মীয় গ্রন্থটা যদি শুদ্ধভাবে পড়তে না পারেন, ধর্মীয় গ্রন্থটা যদি শুদ্ধভাবে পড়তে না পারেন, আপনি এখনো শিক্ষিত হন। যে চেষ্টা করেন, পড়াশোনা করেন, যেটা করছেন সেদিকেই থাকেন, এবং লক্ষ্যটা যেন হয় মানুষের কল্যাণ করা। আর বিসিএস ক্যাডার হইতে পারলে আল্লাহ আপনাকে বিশেষ উপহার দিয়েছে ভালোভাবে মানুষের কল্যাণ করার জন্য, ওইটা করেন। এদিক সেদিক করেন না, এদিক সেদিক করলে কিন্তু ফ্যামিলিতে প্রভাব পড়বে, পৃথিবীতে শাস্তি পেয়ে যাবেন, জেলও হয়ে যেতে পারে সব মানুষের শেষে। এবং এই বাটপা যারা প্রমাণিত হয় দুর্নীতিগ্রস্ত, এদের নাম চাপি মনে রাখে, যেদিকে যায় চেষ্টা করবেন এমন কিছু করার যাতে আপনি না থাকলেও মানুষ আপনার কথা স্মরণ করে আপনার মনে প্রশংসা করে, ভালোভাবে স্মরণ করতে। এটা আপনার জীবনের, এটা বিসিএস জব করে হোক, ফার্স্ট ক্লাস জব করে হোক, সেকেন্ড ক্লাস জব করে হোক, টিচার থেকেই হোক, অথবা একজন কৃষিজীবী বা উদ্যোক্তা হয়ে, মানব জীবনের সবচেয়ে বড়। সবাই অনেক ভালো থাকবেন। আমাদের ব্যাচটা আজকে শেষ হচ্ছে, আমরা ব্যাচটা রেখে দিব কিছুর জন্য। আপনারা গ্রুপে কেউ কিছু লিখবেন না, দয়া করে কোনো প্রয়োজনের আলোচনা দিতে নক দিতেন, আমরা যথাযথ চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করার। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
আর ঢাকা অনেক গোল একটা জায়গা, ছোট, বাংলাদেশ তো আরো ছোট। যদি কখনো দেখা হয়ে যায় পরিচয় দিন, ইনশাল্লাহ চা কফি আমি খাওয়াবো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে আবার। আসসালামু আলাইকুম। যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কিছু বলার থাকে, রেজিস্টার করতে পারেন।